ছোট্ট বন্ধুরা, এই যে দেখছো সুন্দর শহর, এর নাম সব জানতার দেশ। এই দেশে সবাই সব জানে, কেউ কোনো ভুল করে না। আর যদি ভুল করেও কেউ তাদের ভুল ধরে, তাহলে তার এমন শিক্ষা হয় যে সেই ভুল সে আর জীবনে করে না। চলো দেখি এই সব জানতার দেশে বাবা মুস্তাফা কি ভুল করে বসলো। এখানে এসো সবাই, আমার কাছে সস্তায় জ্ঞান পাওয়া যাচ্ছে। যারা প্রথমে আসবে তাদের জন্য 200 টাকা ছাড় আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আবার কি? জ্ঞানের জন্য আবার টাকা ছাড়? এ তো ভারী আজব দেশ। যাই দেখি কি বলছে। আমি শুনবো ভাই তোমার জ্ঞান। বলো, আমায় কত দিতে হবে? হ্যাঁ, মানে এমনিতে 2200 টাকায় 3টি জ্ঞান বিক্রি করে থাকি, তবে আজ খাস মৌকা আছে। উৎসব চলছে প্রথম 3 জনের জন্য, তাই 200 টাকা ছাড় আছে। বাবা, 200 টাকা ছাড়? বেশ, এই নাও 2000 টাকা। বলো, কি জ্ঞান আছে তোমার কাছে? আগে কানে কানে বলি, কাছে আসুন। কানে কানে বলবে? বেশ, বলো। 1, কখনো কোনো অচেনা মানুষকে বন্ধু বানাবে না। 2, অচেনা কারোর কাছে বিশ্বাস করে সব কথা বলবে না। আর 3, যতই মুশকিল আসুক আল্লাহর ওপর বিশ্বাস হারাবে না। আল্লাহ সব মুশকিল আসান করে দেবে। হায় আল্লাহ, এর জন্য 2000 টাকা নিলে আমার পুরো টাকাটাই নষ্ট হলো। সময় এলেই জানতে পারবে বন্ধু, রফিক কখনো কাউকে ঠকায় না। এই কথার দাম তখন তুমি বুঝতে পারবে। এই নাও, এইগুলো জাদু গাছের বীজ আছে। ফুঁ দিয়ে যা বললেই মাটিতে পড়ে গাছ হয়ে যাবে। আবার গাছে 3 বার ফুঁ দিলে ফল হয়ে যাবে। আবার 3 বার ফুঁ দিলে গাছ থেকে আবার বীজ হয়ে অন্য জায়গায় উড়ে চলে যাবে। ও বাবা, তাই নাকি? এরকম ব্যাপার? হ্যাঁ, এই নাও বন্ধু, এইগুলো রাখো। বেশ, দাও। মুস্তাফা বাড়ি এসে বীজগুলো মাটিতে পুঁতে দেয়। সেখানে 3 বার ফুঁ দিতেই বড় বড় ফল হয়। তারপর সেই ফল বাজারে বিক্রি করে প্রচুর টাকা পায়। আবার 3 বার ফুঁ দিতেই আবার গাছ থেকে বীজ হয়ে যায়। সেই বীজ আবার অন্য জায়গায় পুঁতে সেখান থেকেও আবার গাছ আর ফল পায়। এইভাবে দিন কাটতে থাকে আর প্রচুর টাকা উপার্জন করে। এইভাবে বৃদ্ধি দেখে তার পাশের বাড়ির বউ তাকে এর রহস্য জিজ্ঞেস করে এবং মুস্তাফা বিশ্বাস করে তাকে সব কথা বলে দেয়। ও মুস্তাফা ভাই, বাড়ি আছেন? হ্যাঁ, আছি ভাবিজান, বলুন। আপনার গাছের ফলগুলি ভারী সুন্দর। তা এমন সুন্দর গাছ কোথায় পেলেন ভাইজান? আগে ভাবিজান, এ হলো মন্ত্রপুত গাছ। এই দেখুন এর বীজ। এখানে এসো সবাই, আমার কাছে সস্তায় জ্ঞান পাওয়া যাচ্ছে। যারা প্রথমে আসবে তাদের জন্য 200 টাকা ছাড় আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আবার কি? জ্ঞানের জন্য আবার টাকা ছাড়? এ তো ভারী আজব দেশ। যাই দেখি কি বলছে। আমি শুনবো ভাই তোমার জ্ঞান। বলো, আমায় কত দিতে হবে? হ্যাঁ, মানে এমনিতে 2200 টাকায় 3টি জ্ঞান বিক্রি করে থাকি, তবে আজ খাস মৌকা আছে। উৎসব চলছে প্রথম 3 জনের জন্য, তাই 200 টাকা ছাড় আছে। বাবা, 200 টাকা ছাড়? বেশ, এই নাও 2000 টাকা। বলো,
কি জ্ঞান আছে তোমার কাছে? আগে কানে কানে বলি, কাছে আসুন। কানে কানে বলবে? বেশ, বলো। 1, কখনো কোনো অচেনা মানুষকে বন্ধু বানাবে না। 2, অচেনা কারোর কাছে বিশ্বাস করে সব কথা বলবে না। আর 3, যতই মুশকিল আসুক আল্লাহর ওপর বিশ্বাস হারাবে না। আল্লাহ সব মুশকিল আসান করে দেবে। হায় আল্লাহ, এর জন্য 2000 টাকা নিলে? আমার পুরো টাকাটাই নষ্ট হলো। সময় এলেই জানতে পারবে বন্ধু, রফিক কখনো কাউকে ঠকায় না। এই কথার দাম তখন তুমি বুঝতে পারবে। এই নাও, এইগুলো জাদু গাছের বীজ আছে। ফুঁ দিয়ে যা বললেই মাটিতে পড়ে গাছ হয়ে যাবে। আবার গাছে 3 বার ফুঁ দিলে ফল হয়ে যাবে। আবার 3 বার ফুঁ দিলে গাছ থেকে আবার বীজ হয়ে অন্য জায়গায় উড়ে চলে যাবে। ও বাবা, তাই নাকি? এরকম ব্যাপার? হ্যাঁ, এই নাও বন্ধু, এইগুলো রাখো। বেশ, দাও। আর এই হলো এর কাহিনী। ও আচ্ছা, ঠিক আছে মুস্তাফা ভাই, আমি এখন আসি। বউ সব শুনে এসে তার স্বামীকে বলে। তার স্বামী ছিল একজন চোর। সব শুনে তার মনে ভীষণ লোভ হয়। কি করে সব বীজ হাতে নিতে পারে তার পরিকল্পনা করতে শুরু করে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মুস্তাফা ভাই, মুস্তাফা ভাই, বাড়ি আছেন? কে কে ডাকছো ভাই? আমি আব্দুল। আগে আপনার জাদু গাছ আর তার রসালো ফলের কথা লোকমুখে শুনে দেখতে চলে এলাম। যদি কিছু মনে না করেন তাহলে বন্ধু মনে করে আমাকে আপনার জাদু গাছের কথাটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। এই দেখুন, এই হলো আমার জাদু গাছের বীজ। এই ফুঁ দিয়ে বীজ মাটিতে পুঁতে দিলেই এর থেকে গাছ আর ফল হতে থাকে। আবার ফুঁ দিলে সেই গাছ থেকে আরো বীজ বের হয়। সেগুলো নিজে থেকেই উড়ে অন্য জায়গায় গিয়ে পড়ে। আবার তার থেকে গাছ আর ফল হতে থাকে। আর তারপর বিশ্বাস করে মুস্তাফা ওই অচেনা লোকটিকে বন্ধু মনে করে সব কথা বলে দেয়। আমি একবার নিজে করে দেখতে পারি, যদি কিছু না মনে করেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই নিন না বন্ধু। আব্দুল সেই বীজগুলো নিয়ে ফুঁ দিয়ে মাটিতে ফেলল। আড়াল থেকে পাশের বাড়ির বউ সব দেখছিল। তার মুখে ছিল বেঁকা হাসি। বীজ মাটিতে পড়ল, কিন্তু গাছ হলো না। তা দেখে মুস্তাফা খুব অবাক হয়ে গেল। আবার চেষ্টা করলো, কিন্তু গাছ আর হলো না। মুস্তাফার মনে পড়ল পাশের বাড়ির বউয়ের কথা। ও মুস্তাফা ভাই, বাড়ি আছেন? হ্যাঁ আছি ভাবিজান, বলুন। আপনার গাছের ফলগুলি ভারী সুন্দর। তা এমন সুন্দর গাছ কোথায় পেলেন ভাইজান? আগে ভাবিজান, এই হলো মন্ত্রপুত গাছ। এই দেখুন এর বীজ। আর এই হলো এর কাহিনী। ও আচ্ছা, ঠিক আছে মুস্তাফা ভাই, আমি এখন আসি। রফিক কাউকে বিশ্বাস করে কোনো কথা বলতে বারণ করেছিল। মনে মনে আফসোস করতে লাগলো মুস্তাফা। হায় আল্লাহ, শেষে আমার বীজগুলো চুরি করলো। নকল বীজ দিয়ে আসলগুলো নিয়ে গেল। বিশ্বাসের এই ফল পেতে হলো আল্লাহ। হায় হায় হায়। তোমার সব কাহিনী যে ঝোটা সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবার আমি সবাইকে বলে দেব যে তুমি একজন ঝোটা আদমি আছো। সবাইকে মিথ্যে বলে ঠকাও। না না, আল্লাহর কসম, আমি কাউকে ঠকাইনি। আমি একদম সত্যি বলছি। ওই মেহেরুন্নিসা আমার পাশে থাকে, ওর স্বামী চোর। ওরাই আমার আসল গাছের বীজ চুরি করেছে। আমি সেসব জানি না। হয় আমাকে ঠকানোর কিমত দাও,
না হয় জেলে যাবার জন্য প্রস্তুত থাকো। না না, এরকম করবেন না। আপনি আমার বন্ধু আছেন বলেছিলেন না? হ্যাঁ বন্ধু আছি বলেই তো বলছি। কেন শুধু শুধু নিজের বেইজ্জতি করাবে? তার চেয়ে তোমার এই বাড়ি আর বাগানটা আমাকে দিয়ে চুপচাপ এখান থেকে কেটে পড়ো, তাহলেই তোমার মঙ্গল। আব্দুল ভাই তো ঠিকই বলেছেন। এ সবই তোমার জন্য হলো ভাবিজান। খোদা তোমায় কোনোদিন মাফ করবেন না। আব্দুল ভাই, আমাকে 10 দিন সময় দিন। যদি আপনার সামনে আসল বীজ এনে দেখাতে না পারি, তাহলে আপনি যা বলবেন তাই হবে। বেশ, তাহলে আমি ঠিক 10 দিন পরে আবার আসবো, ঠিক এই সময়। আর পালিয়ে যাবার চেষ্টা করো না কিন্তু বন্ধু। যেখানেই যাও এই আব্দুল মিয়া ঠিক খুঁজে বের করবে তোমায়। আস, কেমন? আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক 10 দিন পর আপনার সঙ্গে দেখা করবই করব। আর ঠিক পরের দিন ভোরবেলা মুস্তাফা ছুটে এলো পীরের দরগায় কাঁদতে কাঁদতে। হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো। রফিক মিয়া কোনো অচেনা লোককে বন্ধু বানাতে বারণ করেছিল, অচেনা কাউকে বিশ্বাস করে সব কথা বলতে বারণ করেছিল বারবার করে। আমি কোনোটাই শুনিনি, তার ফল হাতে নাতে পেয়েছি। এবার 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 তুমি আমায় পথ দেখাও আল্লাহ। আমি কি করব বলে দাও, আমি কি করব বলে দাও, আমায় পথ দেখাও। যাও, রফিক মিয়ার কাছে যাও মুস্তাফা, সেই তোমায় আবার পথ দেখাবে। জো হুকুম আল্লাহ, আমি আজই যাব রফিক বাবার কাছে। রাখাল ভাই, তুমি ওই রফিক মিয়া মানে রফিক ভাইয়ের ঠিকানাটা কি জানো? জানি, তবে সকালবেলায় আমি গরু চড়াতে বেরিয়েছি, এখন আমি কারোর উপকার করতে পারবো না। বলে দাও না একটু রাখাল ভাই, তার বদলে তুমি যা চাও আমি তাই দেব। আমি এই ঘোড়াটা চাই। তুমি আমার এই ঘোড়াটা নেবে? ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি তাই দেব। এই নাও, এই নাও, এই নাও, ঘোড়ার লাগাম তোমার হাতে দিলাম। ওই সামনে সাদা রঙের বাড়িটা দেখছো, ওইটাই রফিক মিয়ার বাড়ি। ওই সাদা রঙের বাড়ি? আচ্ছা আচ্ছা। আরে দাঁড়াও রাখাল ভাই, আমার ঝোলাগুলো আমাকে নিতে দাও। আপনি তো সব শুদ্ধই আমায় ঘোড়াটা দিলেন, তাহলে এগুলো নিয়ে যাচ্ছেন কেন? রাস্তা দিয়ে 2-3 জন যাচ্ছিল, তারাও রাখালের হয়ে সাক্ষী দিল। অগত্যা মুস্তাফা সব শুদ্ধ ঘোড়াটাকে রাখালের হাতে দিয়ে হেঁটে রফিকের বাড়ির দিকে গেল। রফিক মিয়া, রফিক মিয়া, রফিক মিয়া বাড়ি আছো? আরে বাবা মুস্তাফা, তুমি এখানে? এসো এসো, এত সকালবেলায় কি ব্যাপার? সব খাইরিয়াত আছে তো? না রফিক ভাই, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মুস্তাফা ভাই, মুস্তাফা ভাই বাড়ি আছেন? কে
কে ডাকছো ভাই? আমি আব্দুল। আগে আপনার জাদু গাছ আর তার রসালো ফলের কথা লোকমুখে শুনে দেখতে চলে এলাম। যদি কিছু মনে না করেন তাহলে বন্ধু মনে করে আমাকে আপনার জাদু গাছের কথাটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। এই দেখুন, এই হলো আমার জাদু গাছের বীজ। এই ফোঁ দিয়ে বীজ মাটিতে পুঁতে দিলেই এর থেকে গাছ আর ফল হতে থাকে। আবার ফোঁ দিলে সেই গাছ থেকে আরো বীজ বের হয়, সেগুলো নিজে থেকেই উড়ে অন্য জায়গায় গিয়ে পড়ে, আবার তার থেকে গাছ আর ফল হতে থাকে। আমি একবার নিজে করে দেখতে পারি, যদি কিছু না মনে করেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই নিন না বন্ধু। হায় আল্লাহ, শেষে আমার বীজগুলো চুরি করলো, নকল বীজ দিয়ে আসলগুলো নিয়ে গেল। বিশ্বাসের এই ফল পেতে হলো আল্লাহ। হায় হায় হায়। তোমার সব কাহিনী যে ঝোটা সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবার আমি সবাইকে বলে দেব যে তুমি একজন ঝোটা আদমি আছো, সবাইকে মিথ্যে বলে ঠকাও। না না, আল্লাহর কসম, আমি কাউকে ঠকাইনি। আমি একদম সত্যি বলছি। ওই মেহেরুন্নিসা আমার পাশে থাকে, ওর স্বামী চোর, ওরাই আমার আসল গাছের বীজ চুরি করেছে। আমি সেসব জানি না। হয় আমাকে ঠকানোর কিমত দাও, না হয় জেলে যাবার জন্য প্রস্তুত থাকো। না না, এরকম করবেন না। আপনি আমার বন্ধু আছেন বলেছিলেন না? হ্যাঁ বন্ধু আছি বলেই তো বলছি। কেন শুধু শুধু নিজের বেইজ্জতি করাবে? তার চেয়ে তোমার এই বাড়ি আর বাগানটা আমাকে দিয়ে চুপচাপ এখান থেকে কেটে পড়ো, তাহলেই তোমার মঙ্গল। আব্দুল ভাই তো ঠিকই বলেছেন। এ সবই তোমার জন্য হলো ভাবিজান। খোদা তোমায় কোনোদিন মাফ করবেন না। আব্দুল ভাই, আমাকে 10 দিন সময় দিন। যদি আপনার সামনে আসল বীজ এনে দেখাতে না পারি, তাহলে আপনি যা বলবেন তাই হবে। রাখাল ভাই, তুমি ওই রফিক মিয়া, মানে রফিক ভাইয়ের ঠিকানাটা কি জানো? জানি, তবে সকালবেলায় আমি গরু চড়াতে বেরিয়েছি, এখন আমি কারোর উপকার করতে পারবো না। বলে দাও না একটু রাখাল ভাই, তার বদলে তুমি যা চাও আমি তাই দেব। আমি এই ঘোড়াটা চাই। আরে দাঁড়াও রাখাল ভাই, আমার ঝোলাগুলো আমাকে নিতে দাও। আপনি তো সব শুদ্ধই আমায় ঘোড়াটা দিলেন, তাহলে এগুলো নিয়ে যাচ্ছেন কেন? আমাকে তুমি বাঁচাও রফিক ভাই, আমাকে তুমি বাঁচাও। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এখন এসো, একটু বিশ্রাম নাও। ও রাখাল ভাই, বাড়ি আছো? একটু বাইরে এসো দেখি। আরে রফিক ভাই, এত সকালবেলায় কি ব্যাপার? সব ঠিক আছে তো? একটু দরকারে তোমার কাছে এসেছি। আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি তোমার কাছে যতগুলো গলা আছে আমাকে সব দিয়ে দাও দেখি। আগে গলা মানে গরু আর ভেড়া মিলিয়ে 10টা মতন গলা পাবেন। হ্যাঁ, সব কটা গলা আমার চাই। এই নাও আশরাফি। কে গো বাইরে? রফিক মিয়া এসেছেন? ওই আরেকটা গলা পেলাম, তাহলে 11টা গলা আছে। মানে 11টা না, ওটা তো আমার বউ। না, আমি সেসব জানি না, আমি সব কটা গলা বলেছি। তার মানে আমার সব গলাগুলোই চাই। মানে আমার বউয়ের গলা? কি অসম্ভব! সব মানে সব। কথা দিয়েছ যখন, তখন কথা রাখো, আর না হয় জেলে যাবার জন্য প্রস্তুত হও। আমি বুঝেছি, সব বুঝেছি। আমি অন্যায় করেছি, আমি এক্ষুনি সব ফেরত দিচ্ছি। আর তারপর রাখাল হিরে শুদ্ধ ঘোড়া ফেরত দিয়ে দেয়। এরপর মুস্তাফা আরও 2 দিন রফিকের বাড়িতে থাকে। দেখা যায় রফিক আর মুস্তাফা একসঙ্গে ঘুরছে, শলা পরামর্শ করছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আল্লাহর ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। চলো, আমরা এক্ষুনি বেরোবো। মুস্তাফা আর রফিক মুস্তাফার বাড়িতে এলো।
মুস্তাফার বাড়ির সামনের বাগানে বড় মঞ্চ বানাতে লাগলো দুজন মিলে। সেখানে মুস্তাফা সব দামি জিনিসপত্র রাখলো, সামনে রাখলো হিরে জহরতের বাক্স, কিন্তু মঞ্চে ওঠার কোনো ব্যবস্থা রাখলো না। মুস্তাফা, এবার তোমার সেই অচেনা বন্ধুকে ডাকো, আর আমি যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ রফিক ভাই, আমার সব মনে আছে। আমি এক্ষুনি সেই বন্ধুকে ডাকছি। আব্দুল ভাই, আপনার কথা মতো আমি আমার সমস্ত সম্পত্তি ওই ওই মঞ্চের উপর রেখে দিয়েছি। আমার সব হিরে জহরত এছাড়াও আরো যা কিছু আছে সব আছে ওই মঞ্চের উপর। আপনি যা যা নিতে চান সব নিতে পারবেন। বাহ, এই তো দেখছি মেঘ না চাইতে জল। ও বাবা, এত উঁচু মঞ্চ, কি করে উঠবো? ওই দেখুন না, ওই দেখুন বাগানের এক কোণে মই রাখা আছে। আপনি বরং ওই মইয়ে করে উঠে যান। এত খাড়া সিঁড়ি মই দিয়ে উঠতে গিয়ে পড়ে না যাই আবার। দেখি এবার কি করে হাতাও আমার সম্পত্তি। হায় আল্লাহ, এই তুমি কি করলে আব্দুল মিয়া? সবার আগে মই ধরলে। না মানে, হ্যাঁ, যা কি হবে? এখন আর কিচ্ছু করা যাবে না। মই ধরলে আর কিচ্ছু ধরতে নেই, জানো? তাহলে তোমার কথা মতো এখন ওই মই নিয়েই বাড়ি যাও। মুস্তাফা ভাই, দেখলে তো, কম জানো কিন্তু ঠিক জানো। আমার জ্ঞান কখনো বিফলে যায় না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, কখনো কোনো অচেনা লোকের কাছে সব কথা বলে দিও না, কেমন? আজ তাহলে আসি, টাটা। হ্যান্সেল, 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 কোথায় রে? কোথায় তুই? এই যে বাবা, আসছি। বলছিলাম কি, ওই উঠোনে কাঠগুলো এনে রেখেছি, তুই একটু গুছিয়ে বেঁধে রাখবি বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি রাখছি বাবা। গ্রেটেলকে দেখছি না তো। ও তো ঘরে কাজ করছে বাবা। সারাদিন মেয়েটা কাজ করে, তাও কত বকা শুনতে হয় ওকে। তোদের নিজেদের মা বেঁচে থাকলে এমনটা বোধহয় হতো না রে। থাক না বাবা ওসব কথা, শোনো না, কাল থেকে আমিও তোমার সঙ্গে বনে কাঠ কাটতে যাব। তুই যাবি? কেন রে? কেন আবার? তোমাকে কাঠ কাটতে সাহায্য করব, তাতে তোমার কষ্টটা একটু কম হবে বাবা। না শোনা, না, তোকে যেতে হবে না রে বাবা। তোদের হাসি মুখগুলো দেখলেই আমার সব কষ্ট চলে যায় রে। এই যে গ্রেটেল মা, আয় 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 মা, আমার কাছে এসে একটু বস না রে মা। সারাদিন এত কাজ করিস, খুব কষ্ট হয় না রে মা? না না বাবা, কষ্ট কিসের? মাকে সাহায্য না করলে মার যে একা একা কষ্ট হবে। ও তাই বলি, সব গেল কোথায়? এখানে বসে বসে সোহাগ হচ্ছে। তা ঘরের কাজকর্ম কি সব আমি একাই করব? আহা, অমন করে বলছো কেন? চলো চলো, আমিও তোমাকে সাহায্য করব, চলো। না না বাবা, তুমি বিশ্রাম নাও। তোমাকে তো আবার কাঠ বিক্রি করতে বাজারে যেতে হবে। আমি মায়ের সঙ্গে কাজ করে দিচ্ছি। অধিক্ষেতা, তাড়াতাড়ি আয়, এসে আমাকে উদ্ধার কর। বাবা, আমিও যাই, কাঠগুলো বরং গুছিয়ে দিই। ওদেরকে সবসময় এত বকো কেন বলো তো? একটু আদর করলে তো বাচ্চা দুটোর ভালো লাগে নাকি? আমাকে তো সবসময় বকতেই দেখো। সৎ মা তো, আই ভাবো আমি ওদের ভালোবাসি না। না না না, আমি সে কথা বলিনি, তুমি ভুল বুঝছো। তুমি আর আদিক্ষেতা করো না তো। দেখছি তো, ওদের আমি একটু কিছু বললেই যেন তোমার গায়ে ফসকা পড়ে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। ব্যাস, আবার শুরু হলো। আচ্ছা গ্রেটেল, মা রোজ এমন করে কেন বলতো? একটু ঘুমোতেও পারি না। ঠিক বলেছিস, বাবাও ঘুমোতে পারে না। সারাদিন বাবার কত খাটনি যায় বল। মা যে কেন এগুলো বোঝে না জানি না বাবা। বাবার জন্য আমার খুব কষ্ট হয় রে বোন। আমারও তো হয় রে। বাজে না বকে এবার কাজের কথাটা শোনো। ঘরে খাবার দাবার সব ফুরিয়ে আসছে, কিন্তু হাতেও বেশি টাকা পয়সা নেই যে কিনবো।
সে তো বুঝলাম, কিন্তু করবোটা কি বলতো? কাঠ বিক্রি করে আজকাল আর আগের মতো পয়সা পাই না। অধিক্ষেতা, এরপর তো উপোস করে থাকতে হবে। না না না, ঈশ্বর ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? আরে হ্যাঁ গো হ্যাঁ, চলো ছেলে মেয়ে দুটোকে কোথাও রেখে আসি, তাহলে আমাদের খরচটাও একটু কমবে আর আমরা দুজনে একটু ভালোভাবে থাকতেও পারবো। এসব এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, মাথা ঠান্ডা করে ভাবো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু এটা কি করে হয়? আরে বাবা, কেন হবে না? কাল ভোরবেলা ওদের একটা গভীর জঙ্গলে নিয়ে রেখে আসবো, তারপর আমরা চলে আসবো। ওরা আর পথ চিনে আসতে পারবে না। না না না, আমি কিছুতেই যেতে পারবো না, অসম্ভব। অসম্ভব বললে তো হবে না। আরে বাবা, তুমি অত ভাবছো কেন? জঙ্গলে তো আরো কেউ কেউ কাঠ কাটতে যায় নাকি? সেরকম কেউ ওদের দেখতে পেলে নিয়ে যাবে। অন্য লোকের বাড়িতে গিয়ে ওরা কি ভালো থাকবে? আদিক্ষেতা, কেন থাকবে না? হ্যাঁ, কেন থাকবে না? তুমি চিন্তা করো না তো, এর থেকে আর ভালো উপায় হবে না। মা এসব কি বলছে রে দাদা? কি হবে এখন? চুপ, একদম চুপ। এখনই এত ভয় পাস না তুই। আমি ঠিক একটা উপায় বের করব। তাড়াতাড়ি কর দাদা, সময় তো বেশি নেই। দাঁড়া দাঁড়া বোন, আমি একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, শোন, আমরা যে সব জেনে ফেলেছি সেটা কিন্তু মাকে কিছুতেই বুঝতে দিবি না। একদম স্বাভাবিক থাকবি তুই, বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ দাদা। তুই এখন শুয়ে পড়তো, আমি একটু বাগান থেকে ঘুরে আসছি। এত রাতে বাগানে যাবি কেন? ওরে বাবা, আমার কাজ আছে, তোকে পরে সব বলবো। শোনো, হাত মুখ ধুয়ে তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন মা, আমরা কোথাও যাব? যাবো তো, আজকে আমরা 4 জনে মিলে জঙ্গলে বেড়াতে যাব। তাই? তবে তো খুব মজা হবে। রেটেল বোন, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমোতে হবে না। ওঠ ওঠ ওঠ। কেন? কেন কি রে, আজকে বেড়াতে যাব আমরা। বেড়াতে যাব? কোথায়? জঙ্গলে, মা বাবার সঙ্গে। ও বুঝেছি বুঝেছি। তাহলে তাড়াতাড়ি কর। দাদা, তুই কিন্তু বললি না রাতে নুড়িগুলো কেন বাগান থেকে নিয়ে এলি? তোর না সবেতে তাড়াতাড়ি। নুড়িগুলো পকেটে করে নিয়ে যাব, যাবার পথে ফেলতে ফেলতে যাব, যেন পথ চিনে আমরা আবার ফিরতে পারি। দারুণ বুদ্ধি তো, দারুণ বুদ্ধি করেছিস দাদা। নে, আর দেরি করতে হবে না। কিন্তু মা যদি দেখে ফেলে? তুই নিশ্চিন্ত থাক, মা কিচ্ছু দেখবে না। কিরে হ্যান্সেল, বারবার পিছিয়ে পড়ছিস কেন? এই তো মা, যাচ্ছি। এত ভালো লাগছে, চারদিকটাই দেখতে দেখতে যাচ্ছি। একটু বিশ্রাম না নিয়ে আর চলতে পারছি না। হ্যাঁ গো, আমিও আর পারছি না। হ্যান্সেল, আমরা একটু বসছি বাবা, তোমরা জঙ্গলটা ঘুরে দেখো। আচ্ছা মা। এই জঙ্গলে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাঠি পাবে। হ্যাঁ হ্যাঁ, এক রকমের গাছ আছে এখানে, যার ডালগুলো সুন্দর লাঠির মতো হয়। দেখবি, অনেক রকম ডাল মাটিতে পড়ে থাকে। তাহলে তো আমি আর গ্রেটেল খুব মজা করে লাঠি কুড়োবো। আর সঙ্গে যে রুটি দিয়ে দিলাম, খিদে পেলে খেয়ে নেবে, কেমন? এই সুযোগ, চলো আমরা চলে যাই। চলো। দাদা, অন্ধকারে আমার কেমন ভয় করছে রে। আরে আমি আছি তো, ভয় পাস না। চল, আমরা ওই বড় গাছটার নিচে বসে রাতটা কাটিয়ে দিই। যদি যদি বাঘ ভাল্লুক আসে? বিহিতু একটা। এই জঙ্গলে ওসব কিচ্ছু নেই, তুই নিশ্চিন্তে থাক। ভোর হলেই নুড়ি দেখে দেখে আমরা ঠিক বাড়ি ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, এবার চল দাদা। আচ্ছা দাদা, ওই জায়গাটায় একবার যাবি? যদি বাবা এখনো থাকে? বাবা চাইলেও মা বাবাকে থাকতে দেবে না রে। তাও
তো ঠিক। শোন, এই রাতে আর কোথাও গিয়ে কাজ নেই, তুই চুপ করে এখানে বস আর আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। ভয় পাস না বোন, ওটা পাখির ডাক। গ্রেটেল, গ্রেটেল, বোন ওঠ ওঠ, দেখ সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? দাদা, আমরা কোথায় রে? আরে তুই সব ভুলে গেলি, আমরা তো জঙ্গলে। চল, বাড়ি ফিরতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। দেখলি তো, কালকে বলেছিলাম না মা বাবাকে থাকতে দেবে না। বাবার নিশ্চয়ই আমাদের ছেড়ে যেতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, সে তো হবেই, বাবা তো আমাদের খুব ভালোবাসে। ওদিকে কোথায় যাচ্ছিস? নুড়িগুলো তো এই দিকে। আসলে আমি ভাবছিলাম আমাদের দেখে মায়ের অবস্থাটা ঠিক কি হবে। তোরা তোরা এসেছিস? তো তো তোরা তো তোরা এসেছিস? হ্যাঁ, আমি তো খুব চিন্তায় ছিলাম, কাল ঘুরতে গিয়ে কোথায় যে চলে গেলি। মনে হয় সেদিনের কথাগুলো ওরা শুনে ফেলেছিল, তাই আস্তে আস্তে সাবধানে কথা বলতে হবে। ভালোই হয়েছিল, তাই তো বুদ্ধি করে রাস্তা চিনে ওরা ফিরে আসতে পেরেছে। অধিক্ষেতা, আল্লাহ দেখলে গা জ্বলে যায়। ফিরে যখন এসেছে 7 দিন কাটুক, তারপর আবার গভীর জঙ্গলে রেখে আসবো। না না, আমি আমি আর পারবো না। অধিক্ষেতা দেখো, পারবো না বললে তো চলবে না। টাকা পয়সা খাবার দাবার সব ফুরিয়ে এসেছে। দেখো দেখো, আমাদের জুটলে ওদেরও হবে। 7 দিন বাদে ওদের আবার জঙ্গলে রেখে আসবো, এটাই আমার শেষ কথা। দিনটা মনে রেখো, এ নিয়ে আর আলোচনা করব না। জানিস বোন, মা আজও আস্তে আস্তে কথা বলছিল, যাতে আমরা শুনতে না পাই। তুই কি শুনতে পেয়েছিস দাদা? তাও আমি শুনতে পেয়েছি। শোনো হ্যান্সেল, আজ আমরা আবার বেড়াতে যাব, তোমরা কিন্তু তৈরি হয়ে নাও। আচ্ছা মা, কিন্তু আমরা কোথায় যাব? জঙ্গলে যাব, তবে আরো দূরে। আর তোমাদের 2টো করে রুটি দিয়ে দিলাম, খিদে পেলে খেয়ে নেবে। কি রে দাদা, এবার তো নুড়ি কুড়োনোর সময় নেই, কি করবি এখন? আরে নুড়ি নেই তো কি হয়েছে, রুটি তো আছে, সেটাই ছিঁড়ে ফেলতে ফেলতে যাব। ইস, তোর কত বুদ্ধি রে দাদা। এই আগুন দেখলে পশুরা ভয় পাবে, এদিকে আসবে না, বুঝলি? এই তোরা কিন্তু এই আগুনের পাশেই থাকবি। আমি আর তোমাদের বাবা গিয়ে দেখি যদি আরো কিছু কাঠ জোগাড় করা যায়। দাদা, এই দাদা, ওঠ। আজ চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে, চল না রুটিগুলো দেখে দেখে আমরা বাড়ি ফিরে যাই। মন্দ বলিসনি, চল তবে যাই। আরে রুটির টুকরোগুলো কোথায় গেল? তাই তো, একটাও রুটি নেই। জানিস বোন, মনে হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে। এবার রাস্তা চিনবো কিভাবে? দাঁড়া না, একটা উপায় হবেই। কতদিন কোনো বাচ্চা ছেলে মেয়ে পাই না, একবার গিয়ে দেখ না কোনো বাচ্চা পথ হারিয়ে ঘুরছে কিনা, পেলেই আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। পাখিটাও দেখছি আমাদের মাথার উপরেই ঘুরছে। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা পথ হারিয়ে ফেলেছি। একদম ঠিক বলেছো, আমি তোমাদের পথ দেখিয়ে দেব। দাদা রে, পাখিটা কথাও বলতে পারে। হ্যাঁ, কি মিষ্টি করে কথা বলছে। তোমরা আমার সাথে এসো। চল বোন, চল।
শুধু কেক না রে বোন, রুটিও আছে। আবার দেখ, জানলাগুলোয় চিনির দানা। ইস, কি ভালো ভালো খাবার, দেখে খিদে পেয়ে গেল। আমারও তো সেই কখন থেকে খিদে পেয়েছে। চল না খাই গিয়ে। খাবারগুলো কি ভালো রে, এরকম খাবার এই প্রথম খেলাম। তোমরা চাইলে আরো ভালো ভালো খাবার খেতে পারবে। তোমরা যত খুশি খাও বাচ্চারা, তোমরা খেলেই আমার আনন্দ। আহারে, বাচ্চারা মনে হয় ঠিক করে খেতেই পায় না, তাই এত রোগা। তোমরা ভেতরে এসো, এখানে প্রাণ ভরে খাবে, তবেই তো সুন্দর মোটা সোটা চেহারা হবে তোমাদের। কত রকমের খাবার খাচ্ছি এখানে বল। হ্যাঁ, দারুণ দারুণ খাবার। এসব খেলে দুদিনেই মোটা হয়ে যাব। তা যা বলেছিস দাদা, তবে বেশি মোটা হয়ে কাজ নেই। এতদিন পরে আনলি দুটো রোগা রোগা বাচ্চা। তুই তো জানিস মোটা সোটা বাচ্চা ছাড়া আমার খেতে ভালো লাগে না। আর তো কাউকে পেলাম না, কি করব? ঠিকই তো, ঠিকই বলেছিস। বাচ্চা দুটোকে খাইয়ে আগে মোটা করে নিতে হবে। হ্যাঁ রে, তোর নাম তো হ্যান্সেল। হ্যাঁ গো বুড়ি ঠাম্মা। এইদিকে আয় তো, দেখি একবার। কি, আমাকে তুমি খাঁচার মধ্যে বন্দি করলে কেন? খোলো, খুলে দাও দরজাটা। খুলবো বলে তো ঢোকাইনি, তোকে এখানেই থাকতে হবে। কেন এমন করছো? ছেড়ে দাও আমাকে। না না, তুমি দাদাকে ছেড়ে দাও। একদম চুপ করে থাক। তুই খাওয়া দাওয়া করে মোটা হলে আমি তোকে রান্না করে খাবো। না না, তুমি এমন করো না, ওকে ছেড়ে দাও। হ্যান্সেলকে তো আগে আমার খাবার উপযুক্ত করব, ততদিনে তুই আমার ঘরের সব কাজ করবি। গ্রেটেল, যা তো ওই বড় উনুনটা ধরানোর জন্য কাঠ নিয়ে আয় তো। কেন? বড় উনুন ধরাবে কেন? সবটাতে এত কথা বলিস কেন? যাই হলে সব দেখতে পাবি। এই, তোকে যে বড় কেটলিতে জল ভরতে বলেছিলাম, ভরেছিস? হ্যাঁ, ভরে রেখেছি। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। জলটা ফুটলে হ্যান্সেলকে সেদ্ধ করে খাবো। ও মা গো, এমনটা করো না বুড়ি ঠাম্মা। ঠিক আছে, তোমার যদি খেতে হয় তাহলে আমাকে খাও। তোকে তো খাবই, কিন্তু আগে হ্যান্সেলকে খেয়ে নি। এতদিন ধরে খাইয়ে দাইয়ে ওকে মোটা করলাম। আর বকিস না তো, এখন উনুনে ঢুকে দেখ ওটা ভালো মতো গরম হয়েছে কিনা। উনুনে ঢুকবো? কিন্তু কিভাবে? আমি তো জানি না। এই সহজ কাজটাও জানিস না? আমি দেখিয়ে দিচ্ছি, দেখ। মা গো, মেরে ফেললো গো, চলে গেল।
তোর বুদ্ধির জন্য আমরা বেঁচে গেলাম গ্রেটেল। দাদা দেখেছিস ওখানে একটা সিন্ধুক আছে। হ্যাঁ, চল দেখতে হবে ওর মধ্যে কি আছে। এটা সহজে খুলবে না রে বোন, আরো চেষ্টা করতে হবে। কি কত মণিমুক্ত রে গ্রেটেলের মধ্যে। হ্যাঁ রে দাদা, সেটাই তো দেখছি। দেখ দেখ কত বড় বড় হিরে আর মণিমুক্ত, জীবনে এরকম দেখিনি রে দাদা। আমরা এখান থেকে সব মণিমুক্ত নিয়ে যাব। সেটা কি ঠিক হবে দাদা? ডাইনি বুড়ির জিনিস আমরা কেন নেব? ওই দুষ্ট ডাইনি বুড়ি তো মরেই গেছে, এগুলো নিয়ে বাবাকে দিলে আমাদের সকলের কষ্ট দূর হবে। হ্যাঁ ঠিক বলেছিস, মাও তাহলে আর আমাদের বকবে না। হ্যাঁ রে বোন। ওরে বাবা, কত বড় নদী, কিভাবে পার হব? তাই তো, ওই দেখ বোন, রাজহাঁস। ওকে বলে দেখি একবার আমাদের পার করে দেয় কিনা। ভাই রাজহাঁস, একটু শুনবে? হ্যাঁ বলো, কি বলবে? আমাদের একটু সাহায্য করবে? এই নদীটা আমাদের পার করিয়ে দাও না। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আসছি। নদী তো পার হলাম, এবার কোন দিকে যাব বলতো বোন? দাদা, ডাইনি বুড়ির ওই পাখিটা আবার আসছে রে। সত্যি তো, ও আবার আসছে কেন? জানি তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি তোমাদের ভালো চাই। আমার কথায় দুঃখ পেও না পাখি, আসলে না না, তোমার কোনো দোষ নেই। তবে ডাইনি বুড়ি মারা যাওয়াতে আমি খুব খুশি হয়েছি। তোমরা খুব ভালো কাজ করেছো। কিন্তু তুমি তো ওর কথা মতোই কাজ করতে। কি করব? আমাকে তো জাদু করে বশ করে রেখেছিল। ও মরে যাওয়াতে জাদুও কেটে গেছে। এখন চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই। বাবা, বাবা দরজা খোলো। কে 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 ডাকে আমায়? আসছে। কি তোরা তোরা এসেছিস? বাবা, মাকে দেখছি না তো। মা কোথায় বাবা? তোদের মা আমাদের ছেড়ে চলে গেছে রে, জ্বর হয়েছিল, সারল না। কি আর করবে বাবা, দুঃখ করো না তুমি। দাদা, বাবাকে ওগুলো দিবি না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এত দামি দামি মণিমুক্ত কোথায় পেলি? বলবো বাবা, তোমাকে সব কথা বলবো। এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোদেরকে আবার আমি ফিরে পেয়েছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো ইংল্যান্ডের এক ছোট্ট শহরের কথা। অনেক দিন আগে এই শহরে বাস করত একজন দুঃখী বউ। কোনো ছেলে মেয়ে না থাকার জন্য সব সময় সে মনের দুঃখে কাঁদত। সবাই কি সুন্দর ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকে। ভগবান আমাকেই কেন এই আনন্দ থেকে বঞ্চিত রেখেছেন জানি না। কে কে আপনি? আমার ঘরে কি করে চলে এলেন? আমার কি আর ঘরে আসার জন্য অনুমতি লাগে রে বাছা? আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। আমি তোর মনের সব কথা জানি।
না না, আমি কিছু চাই না। তুমি যাও এখান থেকে। আরে আমায় ভয় পাস না, আমি তোর উপকার করতেই এসেছি। এই দেখ কি এনেছি। এই ফলটা মাটিতে পুঁতে দিবি, আর তারপরে কোনো ভয় থাকবে না তোর। ভালো থাকিস, আমি আসি। বুড়িমার কথা মতো চেরি ফলটা তো পুঁতে দিলাম। কি আশ্চর্য, এর মধ্যে গাছ হয়ে ফলও হয়ে গেল দেখছি। দেখি তো কাছে গিয়ে। ও মা, কি সুন্দর ফল, দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার। ও মা, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। এ তো আমার বুড়ো আঙ্গুলের সমান দেখছি। আজ থেকে তোমাকে আমি থাম্বেলিনা বলেই ডাকবো। চলো চলো আমার ঘরে যাই। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো, আমি এক্ষুনি হাতের কাজ শেষ করে আসছি। দুঃখী বউয়ের কোলে বুঝি এতদিনে এলো থাম্বেলিনার মতো এক ফুটফুটে সন্তান। থাম্বেলিনারও মুখে তাই হাসি, কিন্তু কোথা থেকে সেখানে চলে এলো এক বিকট দেখতে কোলা ব্যাঙ। গ্যাঙর গ্যাং করতে করতে সে এসে দাঁড়ালো। অমন ফুটফুটে থাম্বেলিনাকে দেখে সে তো একেবারে অবাক। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখছি শুয়ে আছি। আমি একেই আমার ছেলের বউ করব। আয় বাবা, তাড়াতাড়ি আয়। দেখ দেখ তোর জন্য কি এনেছি। কি বলছো বাবা? এই দেখ তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা। কোলা ব্যাঙকে দেখে ছোট্ট থাম্বেলিনা তো ভয়ই একসা। সে খুঁজতে লাগলো মুক্তির উপায়। আর ঠিক তখনই কোথা থেকে যেন উড়ে এলো এক গঙ্গা ফড়িং। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো।
সুন্দরী, তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে নিয়ে তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হে মা, ওই বিশ্রী দেখতে গঙ্গা ফড়িংকে বিয়ে করতে হবে এই ভেবে থামবেলিনা তো কেঁদেই আকুল। এবার আমি কি করি? এবার আমার কি হবে? আমি কিছুতেই ওই বিচ্ছিরি গঙ্গা ফড়িংকে বিয়ে করব না। আমি তোমায় বাঁচাবো, তুমি চিন্তা করো না। কে কে কথা বললো? আমি গো, আমি দোয়েল। তুমি সত্যি আমায় বাঁচাবে? হ্যাঁ, আমি তোমায় সব কথা জানি, আমি তোমায় বাঁচাবো। আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো। দোয়েল পাখি আকাশে উড়ে চলল, আর দোয়েল পাখির ডানার উপর ভর করে থামবেলিনা সাদা মেঘের মাঝখান দিয়ে নীল আকাশের বুক চিরে উড়ে চলল। দোয়েল পাখি থামবেলিনাকে নিয়ে উড়তে উড়তে এসে নামলো এক সুন্দর স্বচ্ছ জলের জলাশয়ের ধারে। এই দেখো, কি সুন্দর জায়গা, তোমায় এখানেই নামিয়ে দিই। তুমি যা ঠিক মনে করবে তাই করো। আমি এবার যাই বন্ধু, সাবধানে থেকো। আমায় কিন্তু খুব মন খারাপ করবে তোমার জন্য। মন খারাপ করো না, আমি আবার আসবো। এখন আসি, বিদায় বন্ধু। থামবেলিনার পাখি বন্ধু দোয়েল বিদায় নিয়ে চলে গেল। গাছের নিচে একা একা পড়ে থাকলো থামবেলিনা। গাছের উপর থেকে শুকনো পাতা ঝরে পড়তে লাগলো। কখন যে শীতকাল পেরিয়ে বসন্ত এসে গেছে বুঝতেই পারেনি থামবেলিনা। হঠাৎ এক বিন্দু তুষারকণা এসে থামবেলিনার গায়ে পড়ল। অবাক হয়ে গেল সে। মনে হয় তুষার পড়তে শুরু করেছে, তাই এত শীত করছে। আমি এবার কোথায় যাব? এই বড় গাছের গুঁড়িটাই আমাকে বাঁচাতে পারে। জানি না এই গর্তের ভেতর কে আছে, কিন্তু যা ঠান্ডা, বাইরে থাকলে এমনিতেই মরে যাব। তার চেয়ে ভেতরে চলে যাই, যা কপালে আছে তাই হবে। ওই তো একটা দরজা দেখতে পাচ্ছি। এসে যখন পড়েছি তখন যাই একবার, গিয়ে দেখি ওখানে কি আছে। কে আছেন? দরজাটা খুলুন। কে আছেন? একবার দরজাটা খুলুন। আমি জানতাম কেউ নিশ্চয়ই আছে। একবার দরজাটা খুলবেন, আমি থামবেলিনা। কে তুমি? এখানে এখন কি মনে করে এসেছো?
আমার খুব বিপদ। বাইরে তুষারপাতে আমি তো মরেই যাচ্ছিলাম, তাই তোমার এখানে আশ্রয় নিতে এসেছি। আমাকে একটু থাকতে দেবে মাসি? মাসি? আমাকে তুমি মাসি বললে? খুব মিষ্টি বে তুমি। এসো এসো, ভেতরে এসো। আজ আমার এক বন্ধু এখানে নিমন্ত্রণ খেতে আসবে, তাই এত রান্নার আয়োজন। ও তাই? আমি কিছু সাহায্য করব তোমাকে? না না, তুমি বসো, আমার সঙ্গে গল্প করো, তাহলেই হবে। তুমি খুব ভালো মাসি। তোমার বন্ধু কখন আসবে? আসবে, এক্ষুনি চলে আসবে। আমার বন্ধু ভূত ওর ছেলে ছোট ছুচো খেতে আসবে। খুব ভালো। তা কি রান্না করছো মাসি? আরশোলা চচ্চড়ি, মরা টিকটিকির মাংস, জ্যান্ত চিংড়ির ঝাল, মশার চাটনি। সে কি? খুব ভালো খেতে লাগে। তুমি খেও কেমন? আমি যাই, কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে, আমি তোমার ঘরটা গুছিয়ে দিই। খুব ভালো মেয়ে তুমি, তাই করো। মরা টিকটিকির মাংস। খাবারের এসব ফিরিস্তি শুনে থামমেলিনার তো চক্ষু চড়ক। এসব নাম শুনেই তার তো গা গুলিয়ে উঠলো। দারুণ দারুণ খেলাম মাসি আজকে। কি রান্না করেছো মাইরি? যাক, তোর খেয়ে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। তা তোর মা বাবা সবাই কেমন আছে বললি না তো? সবাই বহাল তবিয়তে আছে। আজ আমি আসি তাহলে মাসি। সাবধানে যাস বাবা। চিন্তা করো না, চিন্তা করো না মাসি। আজ প্রায় আমি তোমার কাছে 10 দিন হলো আছি। তাতে কি হলো, আমার বেশ ভালোই লাগছে। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোট ওর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে, তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। এই দেখ, এই দেখ, তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা, কি মজা, কি মজা। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো। এটা কোন জায়গা? এত উঁচু, আমার খুব ভয় করছে। আমাকে এক্ষুনি নিচে নামাও। আমি থাকতে তোমার ভয় কেন গো সুন্দরী? তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে বিয়ে? তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এবার আমি কি করি?
আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো। মন খারাপ করো না, আমি আছি তো। আমি একটু বাজারে যাচ্ছি, সাবধানে থেকো। আমাকে কিছু একটা করতেই হবে। না না, আমি কাঁদবো না। মাসি নেই তো, এই বেলায় আমি পালিয়ে যাই। ভাবতেই পারছি না ওই বিচ্ছিরি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে। যাক, তোকে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোটর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে, তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। ইস, ভাগ্যিস পালিয়ে এলাম। না, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে। আমার কথা ভুলে গেলে? কে? ও বন্ধু, তুমি এসেছো? আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। সেই জন্যই এসেছি। না, আমার উপরে বসো। তুমি কোথায় থাকো বন্ধু? ফুলেদের দেশে, তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। রাজা মশাই তোমায় দেখতে চেয়েছেন। তাই? ফুলের দেশে? আমি রাজাকে গান শোনাই। মহারাজা, আমরা এসেছি, প্রণাম নেবেন। ও, তুমি তাহলে থাম্বেলিনা? অনেক কথা শুনেছি তোমার, খুব সুন্দর দেখতে তোমাকে। প্রণাম নেবেন মহারাজ, আমাকে এখানে থাকতে দেবেন? অবশ্যই। আমার দেশে কোনো রানী নেই, তুমি কি আমার রানী হয়ে থাকতে পছন্দ করবে? কি সৌভাগ্য আমার, আমি আপনার রানী হয়ে থাকবো। কি মজা, কি মজা, আমার বন্ধু ফুলের দেশের রানী হবে। যাই, সবাইকে খবরটা দিয়ে দিই। সবকিছুই তোমার জন্য হলো বন্ধু, তুমি সত্যিকারের ভালো বন্ধু। সারা জীবন আমরা একসাথে থাকবো। থাম্বেলিনা ও দোয়েল পাখি এরপর থেকে সুখে শান্তিতে বাস করতে লাগলো ওই ফুলের রাজ্যে। ফুলের রাজ্যের ফুলেরাও কিন্তু মহা খুশি হলো থাম্বেলিনাকে ওদের রানী পেয়ে।